বন্ধুরা, কেমন আছেন সবাই? শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায়, সভ্যতার সূচনা। প্রথমে যে বিষয়টি আছে সেটি হচ্ছে খ্রিস্টের জন্মের প্রায় 5 লক্ষ বছর আগে ভারতের মানুষের বসবাস শুরু হয়। তাহলে খ্রিস্ট অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 5 লক্ষ বছর আগে মানুষের বসবাস শুরু হয়। পরবর্তী প্রশ্ন, এই যুগকে এই যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। সেই সময় পাথরের হাতিয়ার এবং যন্ত্রপাতি ব্যবহার করতে বলে এই যুগকে প্রস্তর যুগও বলা হয়। এই প্রস্তর যুগকে আবার 3টে ভাগে ভাগ করা যায়: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। এই যুগের মানুষ পাথরের যেসব হাতিয়ার ব্যবহার করত সেগুলোকে, বা যেসব মাংস কাটা বা কাঠ কাটা বা শিকারের কাজে যেসব জিনিসগুলোকে ব্যবহার করত সেগুলোকে হাত কুঠার বলা হয়। আমি শুধুমাত্র পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। আর এই ভিডিওতে আমি খুব সুন্দর সুন্দর কিছু ছক দিয়ে, লাস্টে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং এমসিকিউ দিয়ে প্রত্যেকটি বিষয়কে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনাদের সহজে বুঝতে সুবিধা হয়। চলুন ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। আজকে একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে ভিডিওটিকে। চলুন তাহলে, এই যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, খাদ্য উৎপাদক নয়। অর্থাৎ তখন তারা খাদ্য উৎপাদন করতে পারতো না, বনের ফল, পশুর মাংস খেয়ে তারা জীবন ধারণ করত। এই যুগের সমাপ্তি হয়, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের সমাপ্তি হয় আনুমানিক 8,000 খ্রিস্টপূর্বাব্দে। 8,000 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়ে 8,000 খ্রিস্টপূর্বাব্দে এটি শেষ হয়। এবার মধ্য প্রস্তর যুগ। আমরা 3টে প্রস্তর যুগের নাম শুনলাম: প্রাচীন, মধ্য আর নব্য। মোটামুটি 8,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আচ্ছা, মানুষের ব্যবহৃত যেসব পাথর একটু ক্ষুদ্র আকৃতি হতে থাকে, মৃৎশিল্প, কৃষিকাজের সূচনা হয়। তাহলে এই যুগে কিন্তু, আর সেই সাথে জীবজন্তুর পোষ মানানো। তাহলে কৃষিকাজের সূচনা হয় কোন যুগে? মধ্যপ্রস্তর যুগে। জীবজন্তুকে পোষ মানানো হয় কোন যুগে? সেটাও মধ্যপ্রস্তর যুগে। মৃৎশিল্পেরও সূচনা হয় এই মধ্যপ্রস্তর যুগে। সেই সাথে কিন্তু হস্তনির্মিত, সেই মৃৎশিল্প ছিল হস্তনির্মিত, মানে হাতে নির্মিত। তখন কিন্তু পোড়া মাটির সেসব জিনিসগুলো, মানে কুমোরের যে চাকে ঘুরিয়ে তৈরি করা হতো, সেই কুমোরের চাক কিন্তু তখনও আসেনি। তাহলে মধ্যপ্রস্তর যুগ শুরু হয়েছে 8,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। সেটি স্থায়ী হয়। পাথর যে সে মূর্তিগুলো তৈরি করা হতো, বা যেসব পাথরের ক্ষুদ্রাকৃতি, মানে যেসব বড় বড় পাথর ছিল আগে, হাতিয়ার ছিল, সেগুলো ছোট হতে থাকে। পশুকে পোষ মানায়, জীবজন্তুকে পোষ মানায়। আর মৃৎশিল্প, যেগুলো মাটির তৈরি, এবং কৃষিকাজ, সেই সময় সূচনা হয়। কিন্তু সেই মৃৎশিল্পগুলো মাটির তৈরি জিনিস ছিল, হাতে নির্মিত। সেই সময় কুমোরের চাকা আসেনি। অর্থাৎ মধ্যপ্রস্তর যুগেও কিন্তু চাকা আবিষ্কার হয়নি। চাকা আবিষ্কার হয়েছে তারপরে, নব্য প্রস্তর যুগে। তাহলে তারপরে আমরা চলে আসি। এই যুগে হাতিয়ারগুলো ছিল অনেক বেশি মসৃণ এবং ধারালো। আর সেই সাথে মানুষ কী করলো? স্থায়ী বসতি শুরু করলো, আর কোমরের চাক আবিষ্কার করে ফেললো তারা। তাহলে নব্য প্রস্তর যুগে এটি আবিষ্কার। এবার চলে আসি, নব্য প্রস্তর যুগের পর মানুষ চলে আসলো, তামার ব্যবহার শুরু করলো। এই নব্য প্রস্তর যুগের পর তামার ব্যবহার শুরু করলো। কালক্রমে তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ নামে এক সংকর ধাতু সৃষ্টি করলো। আর এই যুগকে সেই কারণে তাম্র প্রস্তর যুগ বলা হয়। তাম্র অর্থাৎ তামা, আর প্রস্তর অর্থাৎ পাথর। তাম্র প্রস্তর যুগ। সিন্ধু সভ্যতা এই তাম্র প্রস্তর যুগের সভ্যতা। তাহলে আমরা যে সিন্ধু সভ্যতা পড়বো সেটি হচ্ছে তাম্র প্রস্তর যুগের সভ্যতা। আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে। এতদিন তো আমরা প্রশ্ন মুখস্থ করে এসেছি, কিন্তু বারবার বারবার মুখস্থ করে করে হয়তো মনে থাকে। কিন্তু আজ থেকে বলবো, এই ভিডিওটি দেখার পর আপনারা যেখানে যেটা পড়বেন একটু বুঝে বুঝে যাবেন এবং সহজেই সেটা মনে থাকবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা বেশিরভাগ অংশটাই সিন্ধু নদীকে কেন্দ্র করে বা সিন্ধু উপত্যকায় গড়ে উঠেছে বলে এর এই হরপ্পা সভ্যতার আরেক নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। এটি আবিষ্কৃত হয় 20 শতকের সূচনায়, অর্থাৎ 1900 একটু কাছ পরেই, অর্থাৎ 1920, 22 এরকম
আর কি। এবার দেখি আমরা যেটুকু পড়লাম সেটুকু একবার মিলিয়ে নিই তাহলে। এই জন্য আমি ছোট ছোট করে ছক দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের খুব ভালো মনে থাকে। বইয়ের পাশাপাশি যেখানে যে বিষয়টি দেওয়া প্রয়োজন সেখানে সেই ছকটি আমি বিভিন্ন বই থেকে কালেক্ট করে আপনাদের জন্য এটি এনেছি। কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তাহলে এবার চলে আসি, মানুষের বসবাস শুরু হয় কবে থেকে? আমি বললাম যে খ্রিস্টপূর্ব 5 লক্ষ বছর আগে। প্রাগৈতিহাসিক যুগের আরেক নাম কি? প্রস্তর যুগ। এই সময় মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত। প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত? 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দ। মধ্য প্রস্তর যুগের সেই 8,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ। নব্য প্রস্তর যুগ 4,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দ। এই নব্য প্রস্তর যুগের শেষ দিকে শুরু হয় তাম্র প্রস্তর যুগ। মানুষ তামা ও ব্রোঞ্জের সাথে পাথরের ব্যবহার করতে থাকে। আমি যেটা বললাম, এই তাম্র প্রস্তর যুগের সভ্যতা হচ্ছে এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। এই প্রাক হরপ্পা সভ্যতা একটি সভ্যতা আছে, সেটি হচ্ছে মেহেরগড় সভ্যতা। এই হরপ্পা বা সিন্ধু সভ্যতার পূর্বকালীন সভ্যতা, সেটি হচ্ছে মেহেরগড় সভ্যতা। সূচনাকাল 7,000 খ্রিস্টপূর্বাব্দ। এটি বালুচিস্তানে অবস্থিত। এবার সিন্ধু সভ্যতার যুগ। সিন্ধু সভ্যতা আনুমানিক 3,300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1,300 খ্রিস্টপূর্বাব্দ। আর মেহেরগড় সভ্যতার কিন্তু সূচনাকাল 7,000 খ্রিস্টপূর্বাব্দ। এবার এই যে 3,300 আর এখানে 1,300, এখানে অনেক সময় সবাই বলে থাকে 3,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1,500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এভাবে অনেকে বলে থাকে, অনেক বইতে এরকম তথ্য আছে। আচ্ছা, আপনারা যে কোনো একটা বই থেকে মুখস্থ করলেন, বিষয়টি যদি না জানা থাকে তাহলে প্রশ্ন দেখেও ভুল করে চলে আসতে হবে। এবার আমরা যেটাতে আসি সেটি হচ্ছে যে বিভিন্ন সভ্যতাগুলি, যেসব সভ্যতাগুলি বিভিন্ন সভ্যতাগুলি আবিষ্কার হচ্ছে বিভিন্ন জায়গায়, যে খনন কার্য চালিয়ে বিভিন্ন সভ্যতাগুলি আবিষ্কার হচ্ছে। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 3,000 বছর পূর্বে উন্নত সভ্যতার উন্মেষ হয়েছিল। তাহলে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 3,000 বছর পূর্বে উন্নত সভ্যতার উন্মেষ হয়েছিল। এই সভ্যতা মিশর, সুমেরু, ব্যাবিলন ও আক্কাদের সভ্যতার সমসাময়িক। একটি সভ্যতার কথা আমরা বলছি, এটা হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের ঠিক 3,000 বছর আগের এর উন্মেষ হয়েছিল। এই সভ্যতাটি হচ্ছে মিশরীয় সভ্যতা, সুমেরু সভ্যতা, ব্যাবিলন সভ্যতা এবং আক্কাসের সভ্যতার সমসাময়িক। সেই সভ্যতার আবিষ্কার করেছিলেন কারা কারা? এই নামগুলো একটু মনে রাখতে হবে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, কাশীনাথ দীক্ষিত, ননীগোপাল মজুমদার, দয়ারাম সাহানি, জন মার্শাল, ম্যাকে, স্যার মার্টিনার হুইলার এর নাম জড়িয়ে আছে সেই সভ্যতা আবিষ্কারের ক্ষেত্রে। এবার সেই সভ্যতা বলতে কোন সভ্যতা আমরা আস্তে আস্তে জানতে পারবো। সেই সিন্ধু নদীর তীরে প্রথম এই সভ্যতা আবিষ্কৃত হয় বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। অর্থাৎ প্রথমে খনন কার্য চালিয়ে সিন্ধু নদীর তীরেই এটি আবিষ্কৃত হয়েছিল, তারপর আস্তে আস্তে বিভিন্ন জায়গাগুলোকে খুঁজে পাওয়া গেছে। তাহলে এই সভ্যতার দুটি প্রধান কেন্দ্র ছিল, একটি হচ্ছে হরপ্পা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। তাহলে যে সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে পাওয়া গেল তার দুটি উল্লেখযোগ্য স্থান, সেটি হচ্ছে একটা হরপ্পা আর একটি হচ্ছে মহেঞ্জোদারো। হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত? পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলার অন্তর্গত। তাহলে হরপ্পা মন্টেগোমারি জেলার অন্তর্গত, আর মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু প্রদেশের লারাকানা জেলার অন্তর্গত। তাহলে মহেঞ্জোদারো লারাকানা জেলার অন্তর্গত। আচ্ছা, এইবার এই সভ্যতার সম্প্রতিকালে সিন্ধুতট অতিক্রম করে ভারত ও ভারতের বাইরে বিস্তীর্ণ অঞ্চলে মোট এই সভ্যতার 250টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। তাহলে এই সভ্যতার মোট কটি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে? 250টি। পরবর্তী প্রশ্ন এখান থেকে আসতে পারে যে মহেঞ্জোদারোর তুলনায় হরপ্পা অনেক প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তাহলে কোনটি বেশি প্রাচীন, হরপ্পা নাকি মহেঞ্জোদারো? তাহলে এখানে হরপ্পায় কিন্তু বেশি প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ মহেঞ্জোদারো অপেক্ষা সেটি বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা নাম দেওয়া হয়েছে। তাহলে সিন্ধু নদীর তীরে প্রথমে আবিষ্কৃত হয়েছিল বলে এর নাম দেওয়া হয়েছিল সিন্ধু সভ্যতা, কিন্তু পরবর্তীকালে গুরুত্বপূর্ণ হিসাবে তার নামকরণ হয়েছে হরপ্পা সভ্যতা। আচ্ছা, এবার চলে আসি এই হরপ্পা সভ্যতা নিয়ে, প্রাচীনত্ব নিয়ে, অর্থাৎ কবে কি হয়েছে কি না হয়েছে এটা নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন মত দিয়েছে। অনেকে বলছে যে এই সভ্যতা সব থেকে প্রাচীন, হ্যাঁ। অনেকে বলছে
এই সভ্যতা মিশরীয় সভ্যতা অপেক্ষা প্রাচীন। হ্যাঁ, আবার বিভিন্ন লোক বিভিন্ন মত দিয়েছেন। কেউ বলছে যে এর 3250 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ এর সভ্যতার সূচনা ও বিলুপ্তিকাল। তবে আমাদের এখান থেকে ছোট্ট একটা বিষয় জানার, সেটি হচ্ছে বর্তমানে রেডিও কার্বন 14 পরীক্ষার মাধ্যমে হরপ্পা সভ্যতার কালসীমা 2300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750-এর মধ্যে স্থিরীকৃত হয়েছে। এটা রেডিও কার্বনের তথ্য অনুযায়ী। আরেকটা হচ্ছে অতি সম্প্রতি রেন্ড্রো ক্রোনোলজি নামে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে এর কালসীমা দুদিকেই পিছিয়ে দেওয়ার প্রবণতা দেখা গিয়েছে। যাই হোক, মোটামুটিভাবে ধরে নেওয়া হয় যে হরপ্পা সভ্যতার কালসীমা হচ্ছে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। এটা এবার চলে আসি, এই সিন্ধু সভ্যতায় যেসব নরকঙ্কাল পাওয়া গেছে সেই কঙ্কালগুলো থেকে জানা গেছে যে তারা কোন জাতিগোষ্ঠীর ছিল। তারা ছিলেন 4টি মূলত জাতিগোষ্ঠীর নাম এখানে বলা হয়েছে। এটা হচ্ছে প্রোটো অস্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, অ্যালপাইন এবং মঙ্গোলীয়। এই 4টি জনগোষ্ঠীর কথা এখানে নরগোষ্ঠী এখানে ছিল বলে জানা যায়। আর্যরা সিন্ধু সভ্যতার স্রষ্টা। মনে করা হয় যে আর্যরা নাকি সিন্ধু সভ্যতা সৃষ্টি করেছিলেন। আচ্ছা, দ্রাবিড়ের কথা বলে থাকেন অনেকে আবার যে দ্রাবিড়রা এই সভ্যতা সৃষ্টি করেছেন। তবে এই সভ্যতা ছিল সম্পূর্ণ দেশজ এবং তা ভারতীয়দেরই সৃষ্টি। একথা কে বলেছেন? অধ্যাপক ব্যাসাম ও কে এম পানিক্কর। এবার চলে আসি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে। এখান থেকে কয়েকটি বিষয় আমাদের জানতে হবে যে সমসাময়িক যুগে মিশর বা মেসোপটেমিয়াতে যে সভ্যতার উন্মেষ হয়েছিল সেগুলো হচ্ছে প্যাপিরাস, পোড়ামাটি, পাথরের বুকে লিখিত বিভিন্ন বিবরণ পাওয়া যায়। প্যাপিরাস এক ধরনের গাছ থেকে তৈরি পেপার টাইপের, প্যাপিরাস গাছের মজ্জা থেকে তৈরি হয় বলে আমরা পেপার, ইংরেজিতে ওটাকে পেপার বলে আর কি, কাগজকে। আচ্ছা, সিন্ধু উপত্যকার সিলমোহর ও বিভিন্ন পাত্রের গায়ে বেশ কিছু লিপি খোদাই করা আছে, কিন্তু সেগুলো পাঠোদ্ধার হয়নি। কিন্তু যেসব জিনিসপত্র পাওয়া গেছিল, বাসনপত্র, ঘরবাড়ি ধ্বংসাবশেষ, অস্ত্রশস্ত্র, পশু পাখি, দেবদেবীর মূর্তি, এগুলো থেকে কিছু বিষয়বস্তু লিপিবদ্ধ করা হয়েছে। এই সভ্যতাকে প্রাগৈতিহাসিক সভ্যতা বলা হয়, এই হরপ্পা বা সিন্ধু সভ্যতাকে। এই যুগের মানুষ লোহার ব্যবহার জানতো না, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সিন্ধু বা হরপ্পা সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। আচ্ছা, তারা কি করতো? ব্রোঞ্জ ও তামার ব্যবহার জানতো। তামা ও ব্রোঞ্জের ব্যবহার তারা জানতো। এবার আমরা একটা চিত্র দেখাচ্ছি আপনাদেরকে যে সিন্ধু সভ্যতার বিস্তৃতি ও কয়েকটি কেন্দ্র। সিন্ধু সভ্যতা এখানে এখানে আবিষ্কৃত হচ্ছে হরপ্পা সভ্যতা, এখানে আবিষ্কৃত হচ্ছে মহেঞ্জোরো সভ্যতা। এর দূরত্বটা আমরা জানবো, কত কিলোমিটার দূরত্ব। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কালীবঙ্গাল, রূপার, তারপরে চানহুদড়ো, হ্যাঁ, তারপরে কোটদিজি, এ পাশে রয়েছে সুটকাঞ্জেস, হ্যাঁ, এরকম বহু সভ্যতা বিভিন্ন দিকে আবিষ্কৃত হয়েছে, বিভিন্ন নদীর তীরে, অনেক বিস্তৃত এলাকা জুড়ে, বহু দূরত্ব অনুযায়ী। এই যে বালাকোট, হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসি, এই সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, যেহেতু তামা এবং পাথরের ব্যবহার করতো তাই। এই সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা, আক্কাদ সভ্যতা, ব্যাবিলন সভ্যতা এবং মিশরীয় সভ্যতা। যেসব প্রাচীনতম সভ্যতা, হরপ্পা সভ্যতাও ঠিক তেমনই প্রাচীনতম এবং নদীমাতৃক। তাহলে আমাদের জানতে ইচ্ছা করে এই সব সভ্যতা, অর্থাৎ সুমেরু, আক্কাদ, ব্যাবিলন, মিশর, আমরা তো জানি যে হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে কিছু কিছু আছে আর অন্য অন্য জায়গায় কিছু কিছু নদীর তীরে অবস্থিত। তাহলে আমাদের খুব জানতে ইচ্ছা করে যে এই সমস্ত প্রাচীন সভ্যতাগুলো কোন নদীর তীরে অবস্থিত। তাহলে আমরা জেনে নিই সেটি। আচ্ছা, বেশ, চলে এসছে। রোমান সভ্যতা হচ্ছে টাইবার নদীর তীরে অবস্থিত। মিশরীয় সভ্যতা আমরা সকলেই জানি নীল নদীর তীরে অবস্থিত। সুমেরীয় সভ্যতা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। সেল্টিক সভ্যতা রাইন নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে অবস্থিত। চৈনিক সভ্যতা হোয়াঙ্গন নদীর তীরে অবস্থিত। তাহলে আমরা জেনে নিলাম। এবার চলে আসি আবার আলোচনায়, যেখানে আবার কিছু জানার মতো হবে সেখানে আমি একটি করে ছক দিয়ে আলোচনা করে দেবো। আশা করি আপনাদের সুবিধা হবে।
সিন্ধু সভ্যতাকে কেন্দ্র করে বা সিন্ধু নদকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা গড়ে উঠেছে। কেবলমাত্র সিন্ধু উপত্যকায় নয়, সিন্ধুটা অতিক্রম করে পাঞ্জাব, বালুচিস্তান, রাজপুতানা, গুজরাট, সৌরাষ্ট্র, নর্মদা নদীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই সভ্যতা বিস্তৃত হয়েছিল। তাহলে আমরা এবার জানবো যে কোন জায়গায় কোন সভ্যতা পাওয়া গেছে, বা বিভিন্ন যে উল্লেখযোগ্য যে নামগুলো, আমরা একটা নাম জেনেছি যে মহেঞ্জোদারো, আরেকটা হরপ্পা, কিন্তু এরকম বহু জায়গায় আরও বহু বিস্তৃত সব জায়গাগুলো পাওয়া গেছে। সেগুলোর নামও আমরা জানবো। যে উত্তরে জম্মু কাশ্মীর থেকে দক্ষিণে নর্মদা উপত্যকা পর্যন্ত, পশ্চিমে বালুচিস্তানের মাকারন উষ্ণ মরু উপকূল থেকে উত্তরে মিরাট পর্যন্ত ব্যাপ্ত ছিল। পুরো এলাকাটি একটি ত্রিভুজের মতো, পুরো এলাকাটি এরকম একটা ত্রিভুজের মতো। এর আয়তন ছিল প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার। তাহলে আমাদের জানতে হবে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার টোটাল আয়তন ছিল 13 লক্ষ বর্গ কিলোমিটার প্রায়। আয়তনের দিক থেকে, এই যে আয়তনের দিক থেকে প্রাচীন মিশর বা মেসোপটেমিয়ার থেকে অনেক অনেক গুণ বড় এটি। তাহলে আয়তনের দিক থেকে কিন্তু এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কিন্তু সব থেকে বড়। মিশর সভ্যতা বা মেসোপটেমিয়ার সভ্যতার থেকেও অনেক বড়। বর্তমানে হরপ্পা সভ্যতার 250টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। তাহলে হরপ্পা সভ্যতার কটি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে? 250টি। সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এর মধ্যে নগরকেন্দ্রিকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হরপ্পা ও মহেঞ্জোদারো। এই নগরী দুটির মধ্যে দূরত্ব, যেটা আমি বললাম ম্যাপে, সেটা হচ্ছে 883 কিলোমিটার। তাহলে এই যে হরপ্পা এবং মহেঞ্জোদারোর মধ্যে দূরত্ব হচ্ছে ভুল বললাম, 483 কিলোমিটার। এছাড়া চানহোদরো, কোটদিজি, রূপার, আলমগীরপুর, লোথাল, রংপুর, রোজদি, সুরকোটরা, কালীবঙ্গাল, বনোয়ালি প্রভৃতি স্থানে উন্নত নগর জীবনের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তাহলে এই যে আমরা স্থানগুলো পেলাম, হরপ্পা ও মহেঞ্জোদারো তো দুটো স্থান হলো, তার সাথে আরও যে স্থানগুলো সেটা হচ্ছে চানহোদরো, কোটদিজি, রূপার, আলমগীরপুর, লোথাল, রংপুর, রোজদি, সুরকোটরা, কালীবঙ্গাল, বনোয়ালি। ম্যাপের মধ্যে যে আমি স্থানগুলো দেখালাম আপনাদেরকে, সেই স্থানগুলো হচ্ছে এটা। এখানেও কিন্তু উন্নত নগর জীবনের নিদর্শন পাওয়া গেছে। এবার আমরা জানবো যে এই যে নগরগুলো আমরা পেলাম সেটা কোন নদীর তীরে অবস্থিত এবং কে আবিষ্কার করেছে। আবিষ্কারকের নাম আমরা অনেকগুলো জেনেছি, এবার কে কোনটা স্পেশালিভাবে আবিষ্কার করেছে সেটা আমাদের একটু জানতে হবে। তাহলে প্রশ্ন আসলে আমরা সেভাবে পারবো। খুব গুরুত্বপূর্ণ এই ছকটি, আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এবং বারবার ভিডিওটি দেখলেও আপনাদের মনে থাকবে। হরপ্পা সভ্যতা হচ্ছে, সেটা আমরা জানি যে সিন্ধু সভ্যতার আরেক নাম, যেটি পাঞ্জাবে অবস্থিত, মন্টেগোমারি জেলায়। সেটা ইরাবতী ও রাভি নদীর তীরে অবস্থিত বেশিরভাগ অংশটা। এটি হচ্ছে 1921 খ্রিস্টাব্দে এটি আবিষ্কারক হচ্ছে দয়ারাম সাহানি। তাহলে সিন্ধু বা হরপ্পা সভ্যতার আবিষ্কার হচ্ছে দয়ারাম সাহানি। তার থেকে অনেকটা দূরে অবস্থিত মহেঞ্জোদারো সভ্যতা, যেখানে একটি বৃহৎ স্নানাগার আছে, সেটি হচ্ছে সিন্ধু অঞ্চলে যে লারাকানা অঞ্চল, সেখানে সিন্ধু নদীর তীরে অবস্থিত। 1922 খ্রিস্টাব্দে, তার পরবর্তী বছরই কে আবিষ্কার করছেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, সুতা কাজেন্দর, বালুচিস্তান, এটি হচ্ছে অবস্থান করছে, এটি বালুচিস্তানে, এটা দাস নদীর তীরে অবস্থিত। 1927 আবিষ্কারকাল। আর হচ্ছে অ্যারেলস্টাইন। চানহোদরো, সিন্ধু অঞ্চল, সিন্ধু নদী, 1931 খ্রিস্টাব্দে আবিষ্কৃত, ননীগোপাল মজুমদার। কালীবঙ্গাল, এটি রাজস্থানে অবস্থিত, ঘাঘর নদীর তীরে, 1953 খ্রিস্টাব্দে এ ঘোষ ও বি থাপার আর বি লাল এরা আবিষ্কার করেন। লোথাল, এটি খুব গুরুত্বপূর্ণ। লোথাল হচ্ছে গুজরাটে, এটি প্রাচীন বন্দর, গুজরাটে অবস্থিত, সবরমতী নদীর তীরে। এটাও 1953 খ্রিস্টাব্দে এস আর রাও ইনি সেটা আবিষ্কারক বা আবিষ্কার করেন। এবার চলে আসি বনওয়ালি, হরিয়ানা, ঘাঘর নদীর তীরে, 1974 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। আর এস বিস্ত, ধোলাবিরা, গুজরাট, লুনি নদীর তীরে অবস্থিত, 1889 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। জেপি যোশীর আবিষ্কার করেন। সুরকোটরা, এটা হচ্ছে গুজরাট, আবিষ্কৃত হয়
1964 খ্রিস্টাব্দে জেপি যোশী। আলমগীরপুর উত্তরপ্রদেশ, হিন্দন 1958 থেকে 59 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়, ওয়াইডি শর্মা আবিষ্কার করেন। এবার আমরা চলে আসি যে মহেঞ্জোদড়ো সভ্যতা, এখানে জায়গাটা বিস্তৃত খুব কম। হরপ্পা সভ্যতা যেমন 250টি শহর আবিষ্কৃত স্থান আবিষ্কৃত হয়েছে, এখানে কিন্তু মহেঞ্জোদড়োতে উল্লেখযোগ্য খুব কম সংখ্যায় জিনিস এখানে আবিষ্কৃত হয়েছে। সেই জন্য তার মধ্যে থেকে কয়েকটা বিষয় তুলে ধরলে, কারণ এই সভ্যতা মহেঞ্জোদড়ো এবং হরপ্পা সভ্যতা একই সমসাময়িক হয়, বিষয়গুলো সব একই, যার জন্য অন্তত একটা দুটো বিষয় আলোচনা করে দিলে বাকিটা আমরা জানতে পারবো। তাহলে এবার ছবিটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে মহেঞ্জোদড়ো এটি একটি স্নানাগার, অর্থাৎ এখানে তারা স্নান করতেন। এটি ছিল পুকুর, এই যে পুকুর, আর এই পুকুরের পাশ দিয়ে এগুলো আকৃতিটা অনেকটা বড় এই স্থানটি। এবার আমরা জানবো এর এর দৈর্ঘ্য কতটা বা প্রস্থ কতটা, এভাবে আমরা জানবো। এখান থেকে আমরা দৈর্ঘ্যগুলো জেনে নেব, এর দৈর্ঘ্য কতটা। দুটি দৈর্ঘ্য আমরা জানবো, একটি হচ্ছে এখানকার এখানকার দৈর্ঘ্য, আর অর্থাৎ এটা এটা আর জানবো এই পুরো এরিয়াটার, অর্থাৎ টোটাল এরিয়াটার পুকুরের চারিপাশে যে বাঁধানো ছিল তার দৈর্ঘ্যটা জানবো, প্রস্থটা জানবো এবং উচ্চটা, উঁচু করে যে গাঁথা ছিল ইট, সেগুলো জানবো। আচ্ছা, এবার চলে আসি এই মহেঞ্জোদড়ো শহরটির পশ্চিম দিকে প্রায় 40 ফুট উঁচু একটি বিশালাকার ঢিবির উপর একটি দুর্গ ছিল। সেখানে একটি দুর্গ ছিল। এই দুর্গ অঞ্চলে কিছু ঘরবাড়ি আবিষ্কৃত হয়েছে, মনে হয় এটি শাসকদের বাসস্থান, অর্থাৎ শাসকরা হয়তো এখানেই থাকতেন। দুর্গ অঞ্চলেই সর্বসাধারণের ব্যবহারের জন্য বিরাট একটা বাঁধানো স্নানাগার ছিল, সেটি আবিষ্কৃত হয়েছে। এর আয়তন দৈর্ঘ্যে 180 ফিট, প্রস্থে 108 ফিট এবং চারিদিকে আছে উঁচু ইটের দেওয়াল, সেটা হচ্ছে 8 ফুটের, মানে একটা পাঁচিলের থেকে একটু বড়। এর কেন্দ্রস্থলে ছিল সেই জলাশয়টি। এবার জলাশয়টির কথা বলা হচ্ছে। জলাশয়টি 39 ফিট লম্বা, 23 ফিট চওড়া এবং 8 ফিট গভীরতা 8 ফিট। আচ্ছা, জলাশয়ের নোংরা জল নিকাশির ব্যবস্থা ছিল এবং ঋতুভেদে জল গরম ও ঠান্ডা করারও ব্যবস্থা নাকি ছিল। আর এর পাশেই ছিল একটি কেন্দ্রীয় শস্যাগার, যার আয়তন অনেক বড়। সেখানে শস্য তোলা হতো সেই শস্যাগারে। 200 ফিট আয়তন এবং প্রস্থে ছিল 150 ফিট। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করা হয়েছে সেই শস্যাগারকে। কে করেছেন সেটি হচ্ছে ডক্টর এল ব্যাসাম। এই শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন। পরবর্তী বিষয় সেটি হচ্ছে এই বিশাল শস্যাগার পৃথিবীর কোথাও নেই এত বড়। ধ্বংসাবশেষকে পণ্ডিতরা সভাকক্ষ, শিক্ষা প্রতিষ্ঠান বা সমিতিগৃহ বলেছেন। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছেন। এখানকার রাস্তাগুলো যে এই যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার রাস্তাগুলো 9 ফুট থেকে 30 ফুট চওড়া ছিল। রাস্তাগুলো কত ফুট চওড়া ছিল? 9 ফুট থেকে 30 ফুট। বাড়িগুলো কেমন ছিল? এটা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যখন এমসিকিউ বা এসিকিউ আলোচনা করব দেখতেই পাবেন আপনারা এই প্রত্যেকটি প্রশ্ন ওখানে রয়েছে যে পোড়ামাটির তৈরি বাড়িগুলো ছিল, পোড়ামাটির তৈরি, এবং বাড়িগুলো দোতলা এবং তিনতলা। প্রত্যেক বাড়িতে প্রশস্ত উঠোন, স্নানাগার, কুয়ো, নর্দমার ব্যবস্থা ছিল। আমাদেরও তো জানা প্রয়োজন যে আগেকার দিনে বসতিগুলো কেমন ছিল, এখনকার থেকে কতটা পার্থক্য। এবং প্রত্যেকটি বাড়িতে শোকপীঠ ছিল। শোকপীঠ কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি জেনে থাকেন। আচ্ছা, তারপরে কি আছে? নর্দমা পরিষ্কারের জন্য ইট দিয়ে তৈরি বড় ম্যানহোল এর ব্যবস্থা ছিল। আচ্ছা, ডক্টর এল ব্যাসাম ইনি বলছেন যে রোমান সভ্যতার পূর্বে অপর কোনো প্রাচীন সভ্যতা এই ধরনের পয় প্রণালী ব্যবস্থা ছিল না, অর্থাৎ রোমান সভ্যতা একমাত্র এই পয় প্রণালী ব্যবস্থা ছিল। আর প্রত্যেকটি বাড়ির সামনে ডাস্টবিন ছিল এই হরপ্পা সভ্যতা। তাহলে আমরা বুঝতেই পারছি এই সভ্যতা কতটা উন্নত ছিল, কিন্তু বিভিন্ন কারণে এই সভ্যতা আবার ধ্বংস হয়ে যায়। আমরা ছোট্ট কয়েকটি কারণ জেনে নেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন চিত্রটি, কত উঁচু উঁচু প্রাসাদ
এদিক দিয়ে নর্দমা যাচ্ছে। এই ছবিটা দেখলেই আমরা বুঝতে পারছি যে প্রথমটি হচ্ছে মহেন্দ্রের সরু গলিপথ, এই সরু গলিপথ, আর এটা হচ্ছে নর্দমা সহ ইট বাঁধানো পথ, এখান দিয়ে নর্দমা যাচ্ছে, আর এটা হচ্ছে ইট বাঁধানো পথ, এটা এটা ইট বাঁধানো পথ, আর এখান দিয়ে নর্দমা যাচ্ছে। চলুন, কেবলমাত্র বড় রাস্তার উপরে দোকানগুলি অবস্থিত ছিল, মানে গলির মধ্যে কোনো দোকান ছিল না। শহরের উত্তর পূর্ব কোণে সারিবদ্ধভাবে ছোট ছোট কুঠুরি ঘর ছিল, এগুলো দরিদ্র বা শ্রমজীবীদের হতে পারে। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছেন। হরপ্পার পৌর শাসকরা গৃহ নির্মাণ সংক্রান্ত আইন কানুন মেনে চলতেন, একথা বলছেন গড চাইল্ড। আরেকটা বিষয়, ওটা হচ্ছে খনন কার্য চালিয়ে মহেঞ্জোদড়োতে 9টি স্তর আবিষ্কৃত হয়েছে এবং হরপ্পাতে 6টি স্তর আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ এই ব্যাপারটা বলা হচ্ছে 6টি স্তর 9টি স্তর বলতে অর্থাৎ 9বার ধ্বংস হয়েছে, আবার 9বারই গড়ে তোলা হয়েছে। অর্থাৎ একটা বাড়ি ভেঙে তার উপর আরেকটা বাড়ি তোলা হয়েছে, সেই বাড়িটা আবার ভেঙে গেলে তার উপর আরেকটা বাড়ি তোলা হয়েছে। এরকমভাবে 9টি স্তর রয়েছে মহেঞ্জোদড়োতে, আর 6টি স্তর রয়েছে হরপ্পাতে। আচ্ছা, কিন্তু একটা বিষয় জানা গেছে যে এই যে স্তরগুলো তারা একটা জিনিস ভেঙে যাচ্ছে তারপরে আবার একটা জিনিস গড়ছে, তাতে কিন্তু কোনো পরিবর্তন ছিল না, অর্থাৎ কোথাও কোনো পরিবর্তন ঘটেনি। পরের স্তরে সেই একই রকম অপদার্থর পরিচয় তারা দিয়েছে। হুম এবার প্রথম স্তরের দিকে যেমন রাস্তাঘাট অনেক বড় বড় ছিল, পরের স্তরগুলোতে সেগুলো আরও ছোট ছোট হয়ে যাচ্ছে, তারপরে গলি ছোট হয়ে যাচ্ছে, বাড়িগুলো রাস্তার উপরে চলে আসছে, অর্থাৎ ড্রেন লাইন বন্ধ হয়ে যাচ্ছে, এরকমভাবে চলতে থাকছে। এবার চলে আসি যে হরপ্পায় নগর বা দুর্গে একজন শাসক বা রাজা বাস করতেন বলে মনে করা হয়। আচ্ছা, সেখানে কেন্দ্রীয় একটা শক্তি ছিল, হয়তোবা প্রজাতান্ত্রিক শাসন ছিল, সবই অনুমান করা হচ্ছে। সিন্ধু অঞ্চল ছিল একটি সাম্রাজ্য, কেন্দ্রে ছিল একজন পুরোহিত রাজা, তার কেন্দ্রে ছিল একজন পুরোহিত রাজা। আচ্ছা, তারপরে চলে আসি দুর্গ অঞ্চলে শাসকদের বাসগৃহ ছিল, অর্থাৎ যারা শাসক তারা কিন্তু সেই দুর্গ অঞ্চলেই থাকতো, যেখানে দুর্গ তার পাশে। আর শহরে দোতলা তিনতলা বাড়ি ছিল ধনী ও মধ্যবিত্ত বণিকদের জন্য, খুপড়ি জাতীয় ঘর ছিল শ্রমজীবী মানুষদের জন্য। আচ্ছা, এবার আসি কালীবঙ্গাল ও লথাল, এই অঞ্চল দুটিতে কোনো খুপড়ি জাতীয় ঘর মেলে না, সেই জন্য সেখানকার শাসককে উদার বলে মনে করা হয়েছে। এই নগরকেন্দ্রিক সভ্যতা হলেও এর মূল ভিত্তি ছিল কৃষিকাজ। তারা কী কী চাষ করতো? গম, যব, বার্লি, ধান, ফলমূল, তিল, মটর, রাই, খেজুর, বাদাম, দুধ, মুরগির মাংস, পশুর মাংস, মাছ, খাদ্যদ্রব্য ব্যবহার করতো। গৃহপালিত জন্তু হিসেবে উল্লেখযোগ্য হচ্ছে গরু, মহিষ, ভেড়া, হাতি, শূকর, ছাগল। 4টে অপশান দিয়ে দিতে পারে, এটি এর মধ্যে কোনটি হিন্দু সভ্যতা ও হরপ্পা সভ্যতায় দেখা যেত না? সেটি হচ্ছে, এখানে অপশান থাকলে সেটা বলতে হবে যে বালুচিস্তানে মাটির নিচে ঘোড়ার চিহ্ন পাওয়া গেছে, কিন্তু ঘোড়ার সন্ধান কিন্তু তখনও মেলেনি। তাহলে এখানকার মানুষ ঘোড়ার ব্যবহার জানতো না, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার মানুষ। এই যে তারা হরপ্পা সভ্যতার একটি অলংকার, সিন্ধুবাসীরা পুঁতি ও পশমের বস্ত্র ব্যবহার করত। হুম তারা দেহের ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গ 2 খণ্ড বস্ত্রের দ্বারা আবৃত করত। নারী পুরুষ উভয় লম্বা চুল রাখতো, নারীরা সোনা ও রূপোর ফিতে দিয়ে খোপা করতো, নানা রকম প্রসাধনী ব্যবহার করতো। আর সেই সময় তামা, ব্রোঞ্জ, সোনা, রূপা, পাথরের ব্যবহার কিন্তু ছিল। কানের দুল, চুড়ি, কোমরবন্ধ, মালা সব কিছুই তারা ব্যবহার করতো, কেবল লোহার ব্যবহার কিন্তু জানতো না তারা। আচ্ছা, এখানে পাথর, মাটি, তামা, সীসা, ব্রোঞ্জ, বাসনপত্র, মানে গৃহস্থলীর নানা সরঞ্জাম আবিষ্কৃত হয়েছে। তামা, ব্রোঞ্জ, পাথরের তৈরি কুঠার, বর্ষা, তীর, ধনুক, মশাল প্রভৃতি অস্ত্র তারা ব্যবহার করত, কিন্তু কোনো আত্মরক্ষামূলক অস্ত্র সন্ধান মেলেনি তাদের কাছে। মৃৎশিল্পের ক্ষেত্রে তারা অসাধারণ উন্নতি করেছিল। শিশুদের খেলনা, চীনামাটির পাত্রের নানা অলংকার প্রভৃতি কিছু তারা কিন্তু করেছেন। রথ চালনা, পাশা খেলা এগুলো তারা করতেন। বিভিন্ন ধরনের ইট শিল্পী, ছুতোর, নানা রকম আর কি ধরনের লোকজন সেখানে বসবাস করতো। এইবার একটা বিষয়ে আসি, সেটা হচ্ছে বাণিজ্য। তাদের কোন কোন দেশের সঙ্গে বাণিজ্য চলতো? দাক্ষিণাত্য থেকে তাদের ওখানে আসতো দামি পাথর, রাজপুতনা থেকে আসতো তামা, কাথিয়াবাড় থেকে আসতো শঙ্খ, বেলুচিস্তান, আফগানিস্তান, ইরান থেকে সোনা, রূপা, সীসা আমদানি করতো তারা। সিন্ধু, বালুচিস্তান, আফগানিস্তান, ইরান থেকে তারা, এই যে আচ্ছা গেল সিন্ধু উপত্যকা
থেকে রপ্তানি, আমদানি তো ওগুলো। এবার রপ্তানি করতো কি, প্রশ্ন আসতে পারে এইভাবে যে রপ্তানিজাত দ্রব্যের নাম লেখো, বা কোনটি এর মধ্যে রপ্তানিজাত দ্রব্য, সেটা হচ্ছে তুলো, সুতিবস্ত্র, তামা। তুলো, সুতোর বস্ত্র, তামা, হাতির দাঁত ও হাতির দাঁতের তৈরি নানা রকম জিনিসপত্র। সুতিবস্ত্র, তুলো ছিল রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ। সব থেকে বেশি যেটি মানে বিক্রি হতো বা রপ্তানি করা হতো বিদেশে, সেটি হচ্ছে সুতোর বস্ত্র, সুতোর তৈরি বস্ত্র এবং তুলো, এই দুটো জিনিস। তখনও মুদ্রার প্রচলন ছিল না। সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতার মুদ্রার প্রচলন ছিল, হ্যাঁ কি না, এরকমভাবে বিভিন্ন অপশান দিয়ে আসতে পারে প্রশ্ন। বিনিময় প্রথার মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্য চলতো। বিনিময় প্রথা আমরা সকলে জানি যে আমাকে একটা জিনিস দিলে, মানে আমাকে একটি গরু দিলে তোমাকে আমি 3টে ছাগল দেবো, এটি হচ্ছে বিনিময় প্রথা। হুম। ক্রিট, সুমেরু ও মেসোপটেমিয়ার সঙ্গে জলপথে তারা এবং স্থলপথে তারা বাণিজ্য করতো। কোন কোন সভ্যতার সঙ্গে? ক্রিট, সুমেরু এবং মেসোপটেমিয়ার সঙ্গে জলপথে তারা বাণিজ্য করতো। যানবাহন হিসেবে উট বা মানে সিন্ধুবাসী উট, গাধা, 2 চাকা বিশিষ্ট গরু, ষাঁড়ের গাড়ি ব্যবহার করতেন তারা। এই সময় খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর। লোথাল বিশ্বের প্রাচীনতম বন্দর, খুব গুরুত্বপূর্ণ এটি। বিশ্বের প্রাচীনতম বন্দরের নাম কি? লোথাল। আর উল্লেখযোগ্য একটি বন্দর, হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য একটি বন্দর হচ্ছে এটি। পোড়ামাটি, তামা, ব্রোঞ্জের প্রচুর শিলমোহর আবিষ্কৃত হয়েছে। সেই শিলমোহরে বিভিন্ন কিছু জলযান, অনেক কিছু ছবি সেখানে পাওয়া গেছে। আরেকটি লিপি পাওয়া গেছে, সেটি হচ্ছে সিন্ধু লিপি বা হরপ্পা লিপি। সেটা পাঠোদ্ধার হয়নি, এখনও সম্ভব হয়নি। এই লিপি হচ্ছে, এটুকু জানা গেছে, সেটি ডান দিক থেকে বাঁ দিকে পড়তে হয়। আমরা তো বাঁ দিক থেকে ডান দিকে পড়ি, আমাদের ঠিক উল্টো হচ্ছে এটি। আচ্ছা, এবার চলে আসি। শিলমোহরে পাওয়া গেছে বাঘ, হাতি, গন্ডার, মোষ, হরিণ, এই 5টি পশু দ্বারা পরিবৃত যোগী মূর্তি। আচ্ছা, সেটা মনে করা হয় যে এটি নাকি শিব মূর্তি, আদি শিব বলেও অনেকে বলেছেন। আচ্ছা, তারা সিন্ধুবাসীরা বৃক্ষ, আগুন, জল, সাপ, জীবজন্তু, লিঙ্গ, যোনি পূজা, সম্ভবত সূর্য উপাসনাও করত। তাদের শিলমোহরে সূর্যের স্বস্তিকা ও চক্র পাওয়া গেছে। অর্ধ নর, অর্ধবৃষ মূর্তি বাঘের সঙ্গে লড়াই করতে দেখা যায়। এই মূর্তি সুমেরীয় গিলময়েস নামক বীরের সাহায্যকারী অর্ধ নর অর্ধবৃষ আকৃতি ইবনি মূর্তির অনুরূপ। আচ্ছা, এবার চলে আসি। তারা সিন্ধুবাসীরা এই নরম বৃষ মূর্তিকে দেবতা জ্ঞানে পুজো করত। অনেকের মতে হরপ্পা বণিকরা পণ্য সম্ভার নিয়ে টাইগ্রিস ও ইউফ্রেটিস, অর্থাৎ মিশরীয় সভ্যতার নদের উপকূলে অবস্থিত বাজারে যেত, এবং পশ্চিম এশিয়ার আক্কাদ নামক স্থানে ভারতীয় বণিকদের উপনিবেশ সন্ধান পাওয়া গেছে। তাহলে ভারতীয় বণিকদের উপনিবেশের সন্ধান কোথায় পাওয়া গেছে? মধ্য এশিয়ার আক্কাদ নামক স্থানে। মনে থাকবে তো সবার? আচ্ছা, এবার আমরা চলে আসি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা আমরা আলোচনা করলাম এতক্ষণ, সেটা আমরা কতটা মনে রাখতে পেরেছি সেটা নিয়ে। তাহলে আমরা পড়ব হচ্ছে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতার কী কী বৈশিষ্ট্য বিষয় আমরা জানলাম সেটা। একটি হচ্ছে যুগ, সেটি হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। সভ্যতা কেমন ছিল? নগরকেন্দ্রিক সভ্যতা ছিল, পোড়ামাটির ইট দিয়ে তৈরি ছিল গৃহগুলো। আচ্ছা, জীবিকা ছিল ব্যবসা বাণিজ্য, আর সেই সাথে কৃষিকাজ। যুদ্ধ, সম্ভবত তারা যুদ্ধেতে অপটু ছিল, আত্মরক্ষামূলক অস্ত্রের কোনো ব্যবহার পাওয়া যায় না। আচ্ছা, ব্যবহৃত ধাতু, তারা তামা, ব্রোঞ্জ ব্যবহার করতো, কিন্তু লোহার ব্যবহার জানতো না। ঘোড়ার ব্যবহার ছিল না। সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। শবদেহকে সমাধিস্থ করা হতো, অর্থাৎ কেউ মারা গেলে তাকে সমাধি দেওয়া হতো। আদিবাসীদের আকৃতি খর্বাকৃতি ও কৃষ্ণকায়। পুজোর ভিত্তি শিব, পার্বতীতে দেবদেবীর মূর্তি গড়ে পুজো, কিন্তু মন্দিরের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পুজোয় প্রাধান্য পেত স্ত্রী দেবতা। পুজোর পশু হচ্ছে ষাঁড়। ভাষা সম্ভবত দ্রাবিড় ভাষা। আর লিখন সুপ্রচলিত ছিল। এটি পড়তে হয় কিভাবে? ডান দিক থেকে বাঁ দিকে। আচ্ছা, সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ কয়েকটা বিষয় একটু জেনে নিই। যে বিভিন্ন কারণে নাকি সিন্ধু সভ্যতায় ধ্বংস হয়েছিল, কেমন প্রচুর বৃষ্টিপাত বা বনশূন্য হয়ে যায়, ওরা ইট ইট পোড়ানোর জন্য গাছ কেটে ফেলে তার জন্য। এছাড়া সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন, ভূমিকম্প,
অগ্নিকাণ্ড, নানা রকম কারণ এখানে দেখানো হয়েছে। বিদেশিদের আক্রমণ, তারপরে দেবরাজ ইন্দ্রই নাকি এই সভ্যতার ধ্বংসকারী, সেই জন্য ঋগ্বেদে তাকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলা হয়েছে। আর্য আক্রমণে সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ, এটাও অনেকে বলেছেন। যাই হোক, কয়েকটা উল্লেখযোগ্য বিষয়, এটি হচ্ছে ভারতীয় সভ্যতা, সুমেরু, আক্কাদ ও মিশর প্রভৃতি প্রাচীন সভ্যতার সমসাময়িক এটি, এই সিন্ধু সভ্যতা। প্রাচীন বিশ্বে আয়তন ব্যাপ্তির দিক থেকে হরপ্পা সভ্যতা অদ্বিতীয়। তাহলে আয়তন ব্যাপ্তির দিক থেকে কোন সভ্যতা অদ্বিতীয়? এই হরপ্পা সভ্যতা। পোড়া ইট, ডাস্টবিন, শোকপিট, পয় প্রণালীর ব্যবহারে হরপ্পা সভ্যতা কিন্তু অতুলনীয়। এইসব ব্যবহারের জন্য তারা কিন্তু অতুলনীয়। ধানের চাষ, মুরগি পালনের সূত্রপাত কিন্তু এই সিন্ধু উপত্যকাতে। তাহলে ধানের চাষ এবং মুরগি পালনের সূত্রপাত কিন্তু এই সিন্ধু উপত্যকা থেকে শুরু হয়েছে। উৎকৃষ্ট মানের তুলোর চাষ, সুতি বস্ত্র প্রভৃতি কিন্তু সিন্ধুবাসীদের কৃতিত্ব ছিল অসাধারণ। এবার আমরা চলে আসি প্রশ্নোত্তর পর্বে। দেখি আপনারা কেমন পারছেন। সব বিষয়গুলো এখানে আরও একটু ডিটেলসে দেওয়া আছে। যাই হোক, ভারতের কোথায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? দক্ষিণ ভারতের মাদ্রাজে। কোন যুগকে হস্ত্রকূটার সংস্কৃতির যুগ বলা হয়? সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগকে, যেটা আমি বললাম। ভারতের এমন একটি অঞ্চলের নাম লেখো যেখানে মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে, সেটা হচ্ছে দাক্ষিণাত্যের তিনেভেলি। মেহেরগড় কোথায় অবস্থিত? আমরা এরপরে মেহেরগড় সম্পর্কে ছোট্ট একটু কথা বলবো। মেহেরগড় সভ্যতার ভৌগোলিক অবস্থান কোথায়? বালুচিস্তানের বোলান গিরিপথের কাছে। কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়? 1974 খ্রিস্টাব্দে। কারা মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? যা ফ্রাজোয়া জারিস আর রিচার্ড মিডোই। মেহেরগড় সভ্যতার প্রকৃতি কেমন ছিল? নগর সভ্যতা। ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কোনটি? ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কিন্তু মেহেরগড় সভ্যতা, আর তারপরে হয়েছে হরপ্পা সভ্যতা, তারপরে কিন্তু আবিষ্কার হয়েছে পরে মেহেরগড় সভ্যতাটি। সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1921 এবং 22 দুটি সাল আছে। মহেঞ্জোদারো শহরটি কোথায় অবস্থিত? বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকানা জেলায় অবস্থিত। কে সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। আর হরপ্পা সভ্যতা হচ্ছে দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃত্যুর স্তূপ। মেহেরগড় সভ্যতা কোন নদী, মানে কোন যুগের সভ্যতা? সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতা কেমন প্রকৃতির সভ্যতা? নগর সভ্যতা। হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত? পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলায় কিন্তু অবস্থিত। কে সর্বপ্রথম হরপ্পা সভ্যতার খনন কার্য পরিচালনা করেন? সেটা আমি বললাম, দয়ারাম সাহানি। রাজস্থানের কোন অঞ্চলে সিন্ধু উপত্যকার নিদর্শন পাওয়া গেছে? সেটা হচ্ছে কালীবঙ্গাল অঞ্চলে। আচ্ছা, হরপ্পা সভ্যতার সমসাময়িক একটি বহির্বিশ্ব নগর কেন্দ্রিক সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। হরপ্পা সভ্যতার সমুদ্র বন্দরের নাম কি? সেটা হচ্ছে লোথাল, বা পৃথিবীর প্রাচীন বন্দর লোথাল। ভারতবর্ষের প্রাক আর্য যুগের প্রাচীন বন্দর সেটাও লোথাল। আবার ভারতবর্ষের প্রাক আর্য যুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন সেটিও লোথাল। ভারতের প্রচলিত প্রথম ধাতু হচ্ছে তামা। দ্রাবিড় দ্রাবিড় সভ্যতার প্রথম কোথায় গড়ে ওঠে? সেটা হচ্ছে হরপ্পা অঞ্চলে। সিন্ধু অঞ্চলে দুটি রপ্তানিজাত দ্রব্য, আমি বলেছিলাম যে এটি থেকে প্রশ্ন এভাবে আসে। রপ্তানিজাত দ্রব্য হচ্ছে হাতির দাঁতের জিনিস আর তুলোজাত দ্রব্য। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? সেটি হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধুবাসী কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? সেটি হচ্ছে লোহা। সিন্ধু বণিকদের কী নামে ডাকা হতো? পনি। কোন পশুর সঙ্গে সিন্ধুবাসীদের পরিচয় ছিল না? ঘোড়া। মেসোপটেমিয়া অধিবাসীদের কাছে সিন্ধু সভ্যতা কী নামে পরিচালিত ছিল? সেটা হচ্ছে মেলুভা। প্রাচীনকালে বণিকদের গিল্ডের নেতাকে কি বলা হতো? সেউটি বা শেট্টি। প্রাচীনকালে ধনবান বণিকরা কী নামে পরিচালিত ছিল? শ্রেষ্ঠী। প্রাচীন বেবিলনের ওজনের একককে কি বলা হতো? মিনা। এবার আমরা চলে আসি এমসিকিউ আলোচনায়। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিত কোনগুলো? শহরের গৃহ নির্মাণ পরিকল্পনা, প্রশস্ত পাকা রাস্তা, নিকাশি ব্যবস্থা ও পয় প্রণালী। এটি কিন্তু সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। সেটি হচ্ছে সেখানকার নিকাশি ব্যবস্থা ছিল আর পয় প্রণালী নির্মাণ করা ছিল। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? তারা ব্যবসা বাণিজ্য করলেও তাদের প্রধান জীবিকা ছিল কিন্তু কৃষিকাজ। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এটি। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? আমরা একটু আগে জেনেছি যে মহেঞ্জোদারো কথাটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকেরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত বলেছেন? সেটি হচ্ছে সিন্ধু সভ্যতাকে কিন্তু নব্য প্রস্তর যুগের সঙ্গে
তুলনা করেছেন, নব্য প্রস্তর যুগের সভ্যতা বলেছেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধাতু ব্যবহার সিন্ধু সভ্যতার আদিবাসীদের কাছে অজানা ছিল? লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না। তামা, ব্রোঞ্জ, রূপা এই তিনটের ব্যবহারই তারা জানতো। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার আদিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল কোথায়? সেটি হচ্ছে মহেঞ্জোদড়োতে কিন্তু এটি স্নানাগারটি নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার নিচের কোন জন্তুর কোনো উল্লেখ পাওয়া যায়নি? সেটি হচ্ছে ঘোড়া। গরুর উল্লেখ পেয়েছি, উট এবং হাতির উল্লেখ পেয়েছি, কিন্তু ঘোড়ার উল্লেখ পাইনি। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার নিদর্শন হিসেবে মহেঞ্জোদড়োর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারক কে প্রথম করেছিলেন বা আবিষ্কার কে প্রথম করেছিলেন? সেটি হচ্ছে মহেঞ্জোদড়োটি আবিষ্কার করেছিলেন কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি সংক্ষেপে। পরবর্তী প্রশ্ন, হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী ছিল কে? সেটা হচ্ছে মনে করা হয় শিব। হরপ্পা সভ্যতার আরাধ্য দেব বা দেবী। হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসেবে কোথায় ডকের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে? এটা হচ্ছে লোথাল বন্দরে ডকের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অবশ্যই জানাবেন যে এভাবে ভালো লাগছে নাকি শুধুমাত্র এসএকিউ আর এমসিকিউ আলোচনা করে দেবো, সেটাই ভালো হবে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন কেমনভাবে আপনারা ক্লাসগুলি চাইছেন। আর এটি এসএলএসটির পাশাপাশি সমস্ত চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেভাবে আমি করিয়ে দিচ্ছি। কেউ যদি অন্য অন্য চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকেন বা চান ভবিষ্যতে, তারাও কিন্তু এখান থেকে উপকৃত হবেন। সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলো কী দিয়ে নির্মিত ছিল? আমরা জানি যে পোড়া ইট দিয়ে কিন্তু নির্মিত ছিল। সিন্ধু সভ্যতার আদিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল? এটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক ছিল। এটা আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যে হরপ্পা সভ্যতার অস্ত্র, নিত্য ব্যবহার্য যন্ত্রপাতি বেশিরভাগ কী দিয়ে তৈরি হতো? অস্ত্র এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্র, সেটি হচ্ছে প্রস্তর, লোহা ও তামা। না, লোহার ব্যবহার তারা জানতো না। প্রস্তর ও কাঠ, এটাও তো কাঠ তো হবে না, প্রস্তর হতে পারে। আর শুধু প্রস্তর নয়, বেশিরভাগ এই নিত্য ব্যবহার্য জিনিসপত্র তামা এবং ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হতো। এটা আমাদের রাইট অ্যান্সার। আর আমি বলেছিলাম যে আপনাদের মেহেরগড় সভ্যতা সম্পর্কে কয়েকটি কথা বলবো। সেটি হচ্ছে এর সময়কাল 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ। অর্থাৎ হরপ্পা সভ্যতা আমরা জেনেছি 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। এটি কিন্তু তার আগের। দেখি আমরা বুঝতে পারছি এটি পাকিস্তানের বালুচিস্তানের কাছে কিন্তু আবিষ্কৃত হয়েছে, বোলান গিরিপথের নিকটে, যেটা আমরা তথ্য পেলাম বোলান গিরিপথের নিকটে। আর কে আবিষ্কার করেছেন সেটাও আমরা জেনেছি, সেটা হচ্ছে ফ্রাজোয়া জারিস এবং ক্যাথারিন জারিস। এটা আবিষ্কৃত হয়েছে 1974 সালে। আচ্ছা, মেহেরগড় সভ্যতার এই চিত্রটি এটি। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে নতুন হলে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।